সেদিন আমরা পার্লামেন্টের ফার্স্ট পার্ট দেখেছিলাম, যেটা লেকচার নাম্বার 10 ছিল। আজকে পার্লামেন্টের সেকেন্ড পার্ট দেখবো, যেটা লেকচার নাম্বার 11। পার্লামেন্টটা পুরোটা একটা বড় পার্ট, আমরা 3টে পার্টে পার্লামেন্টটা কভার দিব। তার মধ্যে আজকেই আমরা বেশিরভাগটা কভার দিচ্ছি পার্লামেন্টের। সবার আগে যেটা পড়িয়েছিলাম আগের দিন, সেখান থেকে প্রশ্ন করব, পার্লামেন্ট কোন কোন বিষয় নিয়ে গঠিত হয়। আর একটা প্রেসিডেন্ট। মনে রাখবো পার্লামেন্টের কম্পোজিশন কি কি। আমি এই 5টা কম্পোজিশনের জন্য বানাচ্ছি। পার্লামেন্ট ইজ ইকুয়ালস টু লোকসভা প্লাস রাজ্যসভা প্লাস প্রেসিডেন্ট। এই 3টা নিয়ে কি তৈরি হয়? পার্লামেন্ট তৈরি হয়, যেটা আমাদের টোটাল ডিটেলস আগের দিন হয়ে গেছিলো। লোকসভা হচ্ছে আমাদের পিপলের রিপ্রেজেন্টেটিভ, আর রাজ্যসভা হচ্ছে রাজ্যের রিপ্রেজেন্টেটিভ। রাজ্যসভায় কি করে নমিনেট হয়? রাজ্যসভায় নমিনেট হয় স্টেটের মাধ্যমে। ক্লিয়ার? আর রইল বাকি প্রেসিডেন্ট। এই টোটাল হয়েছে আমাদের কাছে কত অপশন রয়েছে? 3টা, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট। মূলত আজকের ক্লাসে আমরা এই যে লোকসভা এবং রাজ্যসভার ব্যাপারে বুঝবো। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, ইউনিয়ন মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার, পার্লামেন্টারি গ্রুপ, পার্লামেন্টারি ফর্ম, পার্লামেন্টারি কমিটি, পুরোটাই আলাদা করে সিঙ্গেল চ্যাপ্টার। বুঝতে পারছো কি বললাম? আমাদের কনসেপ্ট হবে আজকে লোকসভার, রাজ্যসভা। লোকসভা এবং রাজ্যসভার কি কি পড়বো আমরা পড়বো ডিউরেশন অফ 2 হাউস, অর্থাৎ 2টো হাউসের মধ্যে কতটা সময় রয়েছে। তারপরে দেখবো মেম্বারশিপ অফ পার্লামেন্ট, কি কোয়ালিফিকেশন লাগবে এবং কিভাবে তাদের পজিশন বা সদস্য পদ ডিসকোয়ালিফাইড হতে পারে। ডিসকোয়ালিফিকেশন দেখবো। ভ্যাকেটিং অফ সিটস, কি করে তার সিটটা চলে যেতে পারে হাত থেকে। তার সঙ্গে দেখবো এর ক্ষেত্রে ডিসকোয়ালিফিকেশন, রেজিগনেশন, অ্যাবসেন্স, আদার কেসেস। তারা কি শপথ নিয়ে আসবে ও তার অ্যাফার্মেশন, তাদের স্যালারি কী রয়েছে এবং অ্যালাওয়েন্স মানে সরকার কী কী সুবিধা দিয়েছে। প্রসিডিং অফিসার্স অফ পার্লামেন্ট, অর্থাৎ আমরা যখন টিভিতে দেখি যে একজন সব শীর্ষে বসে থাকে, বাকিরা সবাই তাদের বক্তব্য দেয়, তো সেই ব্যক্তিরা কারা, কিভাবে আসে, তাদের সিলেকশনটা কী করে হয় সেটা বুঝবো। লোকসভার এবং রাজ্যসভার পরপর দেওয়া হলো। ক্লিয়ার? পার্লামেন্টের কম্পোজিশনে 3টা, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট। ক্লিয়ার? আমরা দেখবো এবার লোকসভার ব্যাপারটা। আমরা যেটা আগের দিন বললাম, ধরো তোমার রাজ্যে টোটাল কটা ক্যাপাসিটি আছে? 10টা বলেছিলাম আগের দিন। টোটাল তোমার রাজ্যে ধরে নিচ্ছি 10টা কনস্টিটিউয়েন্সিতে ভাগ করলো, টোটাল 10 লক্ষ। কত লক্ষ? টোটাল 10 লক্ষ। প্রত্যেকটা তাহলে কটা করে দিবে? 1 লক্ষ করে দিবে। প্রত্যেকটাতে দিবে হচ্ছে 1 লাখ করে জনগণ, অর্থাৎ 1 লক্ষে জনগণে একটা সিট। এরিয়া ওয়াইজ কিন্তু হবে না, কত বর্গ কিলোমিটার সেটা ডাজেন্ট ম্যাটার। অর্থাৎ এইটুকু এলাকায় যদি 1 লক্ষ থাকে আর এত বড় এলাকায় যদি 1 লক্ষ থাকে, এখান থেকেও একটা সিট, এখান থেকেও একটা সিট। এরিয়া ম্যাটার করে না, ম্যাটার করে পপুলেশন। ক্লিয়ার? তাহলে প্রতি 1 লক্ষে আমরা ধরছিলাম কত করে সিট? একটা করে সিট। অতএব লোকসভার মোট সদস্য সংখ্যা কতজন ছিল মনে আছে? লোকসভার মোট সদস্য সংখ্যা হলো 552, কিন্তু মাইনাস কত দেবো আমরা এখানে? 7। তো থাকলো কত? 545। বর্তমানে এটা হচ্ছে ক্যাপাসিটি 545। এর মধ্যে 3টা পার্টে যাচ্ছিল, স্টেট থেকে, ইউনিয়ন টেরিটরি থেকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল। সেই ডিটেলসে যাব না, আগের দিনের ক্লাসে হয়ে গেছে। এইবার ধরো আমি ধরে নিচ্ছি 545টা সিট ফুলফিল হয়ে আছে, ধরে নিচ্ছি টোটাল, ধরে নিচ্ছি 545 সিটটাই ফুলফিল হয়ে আছে। এইবার প্রশ্ন দাঁড়াবে হচ্ছে যে লোকসভার যে মেম্বার রয়েছে তারা কিভাবে আসবে? হেড মেম্বার যদি কোনো কারণে অনুপস্থিত হয়, তার জায়গায় কোন মেম্বার সেই ডেকোরামটা মেনটেন করবে। সিমিলারলি রাজ্যসভার ক্ষেত্রেও কী করে হবে? মেম্বার্সের সিলেকশন তো বুঝে গেলাম যে আমরা 2 রকমের ভোট হয়। লোকসভার ক্ষেত্রে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ সিস্টেম, দ্যাট ইজ 18 বছরের ঊর্ধ্বে। আর রাজ্যসভার ক্ষেত্রে তারা নিজেরা ভোট দেয়, ভোট দিয়ে রাজ্য থেকে নির্বাচিত করে, যাকে আমরা কী বলি মনে আছে? ট্রান্সপারেন্ট ভোট সিস্টেম, সেটা আগের দিন বলা হয়েছিল। এইবার লোকসভার ব্যাপারটা বুঝিয়ে আগে সবার প্রথমে দেখবো মেম্বারশিপ অফ পার্লামেন্ট, ডিউরেশন অফ 2 হাউস, অর্থাৎ লোকসভার ক্ষেত্রে এবং রাজ্যসভার ক্ষেত্রে কিভাবে ডিউরেশনটা থাকে। লোকসভার ডিউরেশন 5 বছর।
প্রতি 5 বছর অন্তর অন্তর কী হবে, ভোট হবে। ব্যাস এইটুকুই লোকসভার ক্ষেত্রে রয়েছে। কত বছর? 5 ইয়ার্স। অর্থাৎ কোনো সাংসদ বা কোনো মন্ত্রিসভা 5 বছরের বেশি টিকবে না। সে যদি তার মন্ত্রিসভার পদ রাখতে চায়, সেই পজিশনে সেই এলাকাতে তাকে আরও একবার কী হতে হবে, দাঁড়াতে হবে, অপোজিশনের সঙ্গে কম্পিট করতে হবে। কম্পিটে মেজরিটি যদি পায় তার সাংসদ পদ থাকবে, নাহলে পদ চলে যাবে লোকসভার ক্ষেত্রে। বাট রাজ্যসভার ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট। রাজ্যসভার পার্মানেন্ট রিজলিউশন থাকে হচ্ছে 6 বছর। 6 বছরকে আমরা ভাঙবো কত করে মনে আছে? 2+2+2, যেটা আগের দিনের ক্লাসে বোঝানো হয়েছিল। প্রতি 2 বছর অন্তর অন্তর তার 3 ভাগের 1 ভাগ প্রত্যেক জেলা থেকে 3 ভাগের 1 ভাগ করে শিফট হয়ে যাবে। অর্থাৎ যদি আমার পশ্চিমবঙ্গ থেকে 36 জন রাজ্যসভায় যায়, আমি 12-3 দিয়ে ভাগ করলে কত পেয়ে যাচ্ছি? 12 জন পাচ্ছি। অতএব যদি আমার পশ্চিমবঙ্গ থেকে আগের বছর 36 জন ছিল, কতজন? 36 জন। তাহলে ধরো এটা 2024, এবার 2026-এ কী হবে, এখান থেকে 12 জন বেরিয়ে যাবে, থাকলো কতজন? 24। ওইখান থেকে নতুন 12 এখানে ঢুকবে, আবার 36 হয়ে গেল। পরের বার এই 24 থেকে 12 বেরোবে, ওই 12 ঢুকবে। পরের বার লাস্ট 12 থেকে আবার 12 বেরোবে, ওই 12 ঢুকবে, আলটিমেট 36ই থাকবে। সো ডিটেলসগুলো আমরা আগের দিনের ক্লাসে বুঝেছিলাম, আজকে আমরা এই ডিটেলসে আর যাচ্ছি না। প্রয়োজন হলে আগের দিনের ভিডিও দেখে নেবে। মোরাল অফ দ্য স্টোরি, 6 বছর থাকে হচ্ছে রাজ্যসভার টেনিউর। মানে কোনো মন্ত্রী পরিষদ বা কোনো সদস্য যদি রাজ্যসভায় যায়, তার কাছে অপশন কত বছরের? 6 বছরের, যদি কোনো কারণে ডিসকোয়ালিফাইড না হয়। বোঝা গেল? এইবার স্বাধীনতার পরে যখন আমাদের সংবিধান তৈরি হয়েছে, প্রথম 2 বছরের মাথায় কারা সেই পদটা হারাবে, কীভাবে সিলেকশন হয়েছিল? লটারির মাধ্যমে। বলা হয়েছিল আগের দিন, লটারির মাধ্যমে দেখা গিয়েছিল যে প্রথম 2 বছরের মাথায় কারা পদ ছাড়বে। বোঝা গেল? তারপরে 2 বছরের মাথায়, সেটা সিলেকশন হয়ে গেল। তো প্রথমবার এটা কিসের মাধ্যমে হয়েছিল? লটারির মাধ্যমে। নেক্সট দেখবো আমরা কোয়ালিফিকেশান। কী কী কোয়ালিফিকেশান প্রয়োজন লোকসভার মেম্বার হওয়ার জন্য। প্রথমে বললো সিটিজেনশিপ, অর্থাৎ ভারতের নাগরিক হতে হবে। সিটিজেনশিপ পুরোটা বেয়ার একটা দেখবে একটা পার্ট রয়েছে, পড়লাম না আমরা, টোটাল কটা পার্ট রয়েছে? পার্ট, আর্টিকেল, শিডিউল দেখেছিলাম আমরা। ওই একটা পার্টে তুমি দেখবা সিটিজেনশিপ, ভারতের নাগরিকত্ব। ওইখানটা দেখে নিবা যে বলছে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে যদি লোকসভার মেম্বার হতে হয়। তোমার যদি নেপালে বা অন্যান্য স্টেট বা অন্যান্য তোমার কান্ট্রিতে জন্মগ্রহণ হয়, তুমি যদি এখানে যদি আসো, তুমি তাহলে সেই পজিশনটা পাবা না। কি হতে হবে? সিটিজেন। বার্থ বলে না, এখানটা কিন্তু একটা সমস্যা, এটা বুঝতে হবে। সিটিজেনশিপ আর বার্থের মধ্যে কি প্রবলেম। যদি পার্সন বলতো বিদেশ থেকে এসে দাঁড়াতে পারতো, বলছে সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের কি হতে হবে? নাগরিক হতে হবে। অর্থাৎ অন্য দেশ থেকে এসেও ভারতের নাগরিকত্ব পাওয়া যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখবা। এটা আলাদা ক্লজ কন্ডিশন রয়েছে। তাকে 10 থেকে 12 বছর কন্টিনিউয়াসলি থাকতে হবে, তাকে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে সে যদি পারে তাহলে ইটস ওকে। তাকে মিনিমাম কয়েকটি ল্যাঙ্গুয়েজে ভাষা লেখা পড়া বলা জানতে হবে ভারতে, তারপরে গিয়ে সে নাগরিকত্ব পাবে। মানে অনেক কন্ডিশন থাকে। ক্লিয়ার? একমাত্র প্রেসিডেন্টের কাছে ক্ষমতা আছে এই নাগরিকত্ব দেওয়ার, মাথায় রাখবে এটা। নেক্সট, তাকে এই পদে বসার আগে কিছু শপথ গ্রহণ করতে হবে, যেখানে একদম সিম্পল 4-5টা জিনিস দেওয়া থাকে শপথের, সেগুলো নিয়ে তাকে যেতে হবে। এজ ক্রাইটেরিয়া বললো লোকসভার ক্ষেত্রে কত বছর? 25 বছর। আর রাজ্যসভার ক্ষেত্রে 30 বছর থাকতে হবে। ক্লিয়ার? লোকসভার জন্য তার কোয়ালিফিকেশান বললো 25 বছর, রাজ্যসভার জন্য কোয়ালিফিকেশান হচ্ছে 30 বছর। তার সঙ্গে দেখো এখানে বলেছে পার্লিয়ামেন্টের যদি সে মেম্বার হয়, মানে ধরো সে লোকসভারও মেম্বার, রাজ্যসভারও মেম্বার, তাহলে কি হবে? হবে না। যে কোনো একটার মেম্বার তার কাছে থাকতে হবে। আর বললো কনস্টিটিউশন এরিয়া অনুযায়ী 2003 সালের আগের যে নিয়ম ছিল, তুমি যদি বিহারে জন্মগ্রহণ করো তাহলেই তুমি একমাত্র বিহার থেকে লড়তে পারবে, এরকম একটা রুল ছিল। বুঝতে পারছো? বাট 2003-এর পর তুমি যে কোনো স্টেটে জন্মগ্রহণ করো না কেন, তুমি যে কোনো একটা কনস্টিটিউশন হয়ে সেই পদটা পাবা, যে কোনো স্টেটে জন্মগ্রহণ করো না কেন। বাট 2003 সালের পরে এটা হলো। বুঝতে পারছো কি বললাম? তুমি আসামও জন্মগ্রহণ করলেও তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটা কনস্টিটিউয়েন্সি হয়ে লড়তে পারবা। ঠিক আছে? আর SC ST-র জন্য সিট রিজার্ভ করা থাকে।
অর্থাৎ ধরো ওই 10 লক্ষে 2 লক্ষ এসসি রয়েছে, তাহলে 2 লক্ষ এসসি মানে 2টা পোস্ট থাকবে এসসির, অর্থাৎ ওই 2টা পোস্ট থেকেই 2টা এসসির ক্যান্ডিডেটকেই দাঁড়াতে হবে ওই এলাকা থেকে, আদার্স কোনো ক্যান্ডিডেট দাঁড় করানো যাবে না। সিমিলারলি এসটির ক্ষেত্রেও তাই রয়েছে। এটা হচ্ছে কি কোয়ালিফিকেশন। এবার দেখবো আমরা ডিসকোয়ালিফিকেশন, কি করে তাদের মেম্বারশিপ সরে যেতে পারে। প্রথমে বললো অফিস অফ প্রফিট। এই অফিস অফ প্রফিট মানে হলো সে লোকসভার মেম্বার, দেখা গেল কি ওইদিকে আবার কোনো একটা সার্ভিস করছে, পুলিশের সার্ভিস, আর রেলের চাকরি, এসএসসির কোনো চাকরি করতেছে, তাহলে কিন্তু হবে না। অফিস অফ প্রফিট মানে আদার্স কোনো ইনকাম সোর্স অফ থাকতে পারবে না, বুঝতে পারছো? যদি সে মেম্বারশিপ রাখতে চায়। আনসাউন্ড মাইন্ড মানে হলো তার নিজস্ব মতামত দেওয়ার বা সিদ্ধান্ত দেওয়ার সেই বুদ্ধি বা বিবেক থাকবে না, তাহলে কিন্তু হবে না। তার নিজস্ব মতামত বুদ্ধি দেওয়ার একটা তার মস্তিষ্কের মধ্যে ক্যাপাসিটি থাকতে হবে, একে বলে। এই প্রবলেমটা যদি হয় তাকে বলি আমরা আনসাউন্ড মাইন্ড। আনসাউন্ড মাইন্ড হলে পরে সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট আমরা দেখব হচ্ছে আনডিসচার্জ ইনসলভেন্ট, অর্থাৎ তার কাছে যদি ঠিকঠাক করে মানে চালানোর মতো ক্যাপাসিটি না থাকে সে সদস্যপদ, তাহলেও সে ইনসলভেন্ট মানে দেউলিয়া, এক কথা বলি আমরা এটাকে, সেটাও হয়ে যাচ্ছে। নট আ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার যদি সিটিজেন না হয়ে থাকে, কিন্তু ভারতের সিটিজেন, ধরো ভারতে জন্মগ্রহণ করেছে, কিন্তু ভারতের নিয়ম বলছে ইন্ডিয়া উইল নট অ্যাকসেপ্ট ডুয়েল সিটিজেনশিপ। Now what is dual citizenship? If you are a permanent member of India and behind that if you are taking another citizenship of different country, that is suppose Britain and USA, then no need to say backward direction, automatically your Indian citizenship will be cancelled. और তোমার আগে ক্যান্সেল হবে সিটিজেনশিপ, তারপরে গিয়ে অন্য দেশে নাম উঠবে। তার মানে কি বললো যে নো নট আ সিটিজেন অফ ইন্ডিয়া অর অ্যাপ্লাইড অর টেকিং অ্যানাদার সিটিজেনশিপ ফ্রম অ্যানাদার কান্ট্রি, যদি হয়ে থাকে, অর্থাৎ ছিল তো ইন্ডিয়ারই কিন্তু অন্য দেশের থেকেও নাগরিকত্ব নিয়ে নিয়েছে, তাহলে সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। বুঝতে পারছিস কি বললাম? নেক্সট ডিসকোয়ালিফাইড বাই ল, মানে কোর্টের মাধ্যমে বা কোনো আইনত তাকে ডিসকোয়ালিফাইড করে দিল। কোর্ট যখন বলে দিবে, হাইকোর্ট বললে তার কাছে অপশন থাকবে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার, সুপ্রিম কোর্টে যদি বলে দেয় ডিসকোয়ালিফাইড বাই ল, তাহলে সে লড়তে পারবে না সেই পদ থেকে। আর হচ্ছে এক্সট্রা আমাদের রিপ্রেজেন্টেশনস অফ পিপল অ্যাক্ট 1951-এ কিছু কিছু এক্সট্রা রুলস দিয়ে দিচ্ছে, যেগুলো মেনটেন না করলেও একজন সাংসদ পদ ছাড়তে বাধ্য হবে। ফার্স্টে কি বললো? নট হ্যাভ বিন ফাউন্ড গিলটি, যদি কোনো অপরাধে তাকে শাস্তি দেওয়া হয় বা সে অপরাধে অভিযুক্ত হয়। গিলটি কথার অর্থ, গিলটির এখানে পার্সপেক্টিভে আসবে হচ্ছে সে নিজের থেকে যদি বুঝতে পারে তার ভুলটা কি, এবং সেই ভুলটা যদি ক্ষমা বা আইনের চোখে যদি সেরকম লেভেলের হয়ে থাকে, তাহলে পরেও তার সাংসদ পদ কী হবে? চলে যাবে। নেক্সট বলছে কনভিক্টেড ফর এনি অফেন্স, বাট এনি অফেন্স তো বললোই, এখানে যে কোনো অপরাধের ক্ষেত্রে যদি তাকে কনভিক্ট মানে দোষারোপী হয়ে থাকে, এখানে টার্মস আছে 2 বছরের বেশি, 2 বছরের বেশি জেলে যদি কোনো ব্যক্তি থেকে গেল, তা কোনো দিন সাংসদ পদ থাকবে না, কোনো দিন থাকবে না। কিন্তু কন্ডিশন বলছে নট প্রিভেন্টিভ, প্রিভেন্টিভ অ্যান্ড পিউনিটিভ ডিটেনশন পড়েছিলাম না আমরা। প্রিভেন্টিভ ডিটেনশন মানে হচ্ছে ও অপরাধ করে নাই, তার মানে ফিউচারে কোনো অপরাধ করবে তার জন্য তাকে উঠায় নিয়ে চলে গেল। বুঝতে পারছো আমরা কি বললাম? তার রুলস রেগুলেশন ছিল 3 মাসের বেশি রাখা যাবে না, তাই কি না? বাট যদি পার্লামেন্ট চায় নতুন ল তৈরি করতে পারে। তো প্রিভেন্টিভ ডিটেনশন যদি হয় সেই ক্ষেত্রে ডিসকোয়ালিফাইড হবে না, সেটা যদি প্রুফ না হয়। প্রিভেন্টিভ ডিটেনশন হয়ে গেল 3 মাস, সুপ্রিম কোর্ট বললো আরও রাখো, পার্লামেন্ট বললো আরও রাখো, দেখা হলো 5 বছরই রাখলো, সাপোজ কথার কথা, বাট 5 বছর পর দেখা গেল তার কোনো দোষ ছিল না, তাহলে সে সাংসদ পদ পেয়ে যাবে। অর্থাৎ এক্সেপশন দেওয়া আছে কার ক্ষেত্রে? প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে। নেক্সট ইলেকশন এক্সপেন্সেস লজ, অর্থাৎ যখন ইলেকশন হয় তার আগে ফুল ডিটেলসে পেপার দিতে হয় তার অ্যাকাউন্টে কত টাকা আছে। ইলেকশন হওয়ার পরে ডিটেলস দিতে হয় সে নিজের খাতা থেকে
কত টাকা খরচা করেছে। এক একটা সাংসদ 1 কোটির বেশি খরচা করতে পারবে না পার ইলেকশনে। তো ডিটেলস দিতে হবে সে কত খরচা করেছে, যদি ডিটেলস না দিতে পারে তার সাংসদ পদ চলে যাবে। ডাইরেক্টর অফ আ ম্যানেজিং এজেন্ট, এখানে বলছে 25%-এর উপরে যদি সে শেয়ার হোল্ড করে থাকে কোনো কোম্পানির ক্ষেত্রে, সে যদি ডাইরেক্টর হয়ে থাকে, তাও তার কী হবে, পজিশনটা নষ্ট হয়ে যাবে। নেক্সট বললো ক্রাইম। ক্রাইম দেখলে আমরা দেখব হচ্ছে সতী প্রথা, ডাউরি মানে পণ নেওয়া বিবাহের আগে, এবং সিভিলের ক্ষেত্রে আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা পড়েছিলাম আমরা, হ্যাঁ, নো অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি অ্যান্ড ইটস প্র্যাকটিসেস দেখেছিলাম। সেক্ষেত্রে ওটা কী কেস ছিল, সিভিল, স্টেটের উপর ডিপেন্ড করছে স্টেট কী পানিশমেন্ট দিবে। সিভিল ক্রাইম, তো ক্রাইম যদি সিভিল হয় অথবা ক্রিমিনাল হয় সেক্ষেত্রেও তাকে কি করবে, সাংসদ পদ ছাড়তে বাধ্য হতে হবে। বাট এই ডিসিশনটা কে নেবে, দেশে সাংসদ পদ হারাবে কি হারাবে না? লোকসভার ক্ষেত্রে নেবে স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রে নেবে চেয়ারম্যান। এখান থেকে আমরা কি বুঝলাম, লোকসভার হেড কে, স্পিকার, রাজ্যসভার হেড কে, চেয়ারম্যান। বাট again it is a condition or it is a based on a judicial review. Supreme Court has the extremely capacity or extremely right তাদেরকে আবার কি করতে পারে, চেক করতে পারে। বুঝতে পারছো কি বললাম? তো স্পিকার অ্যান্ড চেয়ারম্যান তো নেবে ডিসিশন, বাট জুডিশিয়াল রিভিউ পসিবল। তোমার যদি মনে হয় তোমার সাথে নাইনসাফি হয়েছে, তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো। ক্লিয়ার? এই পার্টটা চলে গেল। সেকেন্ড পার্টে আসবো আমরা, ভ্যাকেটিং অফ সিটস, ডাবল মেম্বারশিপ, কখন তার সিটটা চলে যেতে পারে। সে ধরো সিট পেয়ে গেছে, সে লড়তেছে ওই সিট থেকে, কখন তার সেই সিটটা চলে যেতে পারে। বললো ডাবল মেম্বারশিপ, অর্থাৎ কেমনভাবে, 3টা কন্ডিশন রয়েছে আমরা বুঝবো। লোকসভার মেম্বার, রাজ্যসভার মেম্বার, 2টা কনস্টিটিউশন থেকে ভোটে দাঁড়াইছিল, 2টো থেকে জিতে গেছে, এরকম হয় অনেক সময়। এই প্রবলেমটাকে আমরা সরাবো, মানে ভ্যাকেন্ট অফ সিট, একটা সিট তো ছাড়তে হবে তাকে, একটা সাংসদ 2টো সিট থেকে থাকবে কি করে, অনলি 1 সিট। বলছে বোথ হাউস, যদি 2টা হাউসেরই হয়, লোকসভার হয়, তাকে 10 দিনের মধ্যে বলতে হবে কোন হাউসে সে থাকবে, কোন হাউসে রিপ্রেজেন্ট হবে। কয় দিনের মধ্যে? যদি না বলে রাজ্যসভার সিটটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পারছো কি বললাম? 2টো হাউসে যদি নমিনেট হয়, যে কোনো একটা হাউসে তাকে 10 দিনের মাথায় বলতে হবে কোনটায় থাকবো, যদি সে না বলে অটোমেটিক্যালি রাজ্যসভার সিটটা তার চলে যাবে। নেক্সট বলছে ফার্স্ট হাউস অ্যান্ড সেকেন্ড হাউস, তাও তখনও তাকে বলতে হবে কোন হাউসে থাকবো, যদি ও না বলে অটোমেটিক্যালি ফার্স্ট হাউস, ধরো এই সিট থেকে লড়লো, বসে আছে, এই সিট থেকে লড়লো, বসে আছে, এই সিট থেকে লড়লো কেন, এই সিট থেকে দাঁড়ালো কেন, তার ইচ্ছা নেই এটা দাঁড়ানোর, তো অটোমেটিক্যালি এটা চলে যাবে, এটা থেকে যাবে। বুঝতে পারছো আমি কি বললাম? অ্যাট লাস্ট সেম হাউস 2 সিট, অর্থাৎ যেটা বললাম 2টো একই হাউসে, লোকসভাতেই 2টো সিটে জিতে গেছে। আগে ফার্স্টটা কী ছিল, ডিফারেন্ট হাউস, একটা রাজ্য একটা লোকসভা, রাজ্যটা ক্যান্সেল হবে। এখানে বললো একই হাউস, হয় লোকসভারই 2টা সিটে অথবা রাজ্যসভারই 2টা সিটে। বললো তাকে খুব ইমিডিয়েটলি বলতে হবে সে কোন সিটে দাঁড়াতে চায়, যদি সে না বলে 2টোই ক্যান্সেল হয়ে যাবে। এই ক্ষেত্রে না বললে কোনটা ক্যান্সেল হচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে না যদি বলে, সে রাজ্যসভার মধ্যেই 2টার মধ্যে একটা বলতে হবে, আর লোকসভার মধ্যে যদি দাঁড়ায় 2টার মধ্যে একটা বলতে হবে, যদি একটাও না বলে 2টাই কী হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। ধরো রাজ্যসভার মধ্যে 2টা সিট পেয়ে গেছে, আর লোকসভার মধ্যে 2টা সিট পেয়ে গেছে, তাহলে যে কোনো একটা ওকে বলতে হবে তো, নাহলে 2টাই কী হয়ে যাবে, ক্যান্সেল। যদি এখান থেকে 2টা সিটে জিতে তুই যে কোনো একটা বলে দে তো বেঁচে যাবে, নাহলে 2টাই কী হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, 2টাই ক্যান্সেল হয়ে যাবে। এখানে কোনো অপশন নেই যে একটা থাকবে একটা থাকবে না, 2টাই ক্যান্সেল। ডিসকোয়ালিফিকেশন, আমাদের ভারতের সংবিধানের কয়টা শিডিউল, 12টা। 10th শিডিউলে বলা রয়েছে যে পার্লামেন্টের কাছে পাওয়ার রয়েছে কিভাবে একটা সাংসদ পদ চলে যেতে পারে, 10th শিডিউলে লেখা রয়েছে। তাছাড়াও কনস্টিটিউশনও ডিল করা রয়েছে সংবিধানে যে কীভাবে তার সাংসদ পদ চলে যেতে পারে। জাস্ট এখানে পয়েন্ট রয়েছে। যদি স্পিকার চায়, ধরো এবার কোনো মেম্বারের কথাই বলি, ধরো এটা লোকসভা রয়েছে, লোকসভার মধ্যে টোটাল 552 ক্যাপাসিটি রয়েছে, 552-র মধ্যে 545 বর্তমানে দাঁড়িয়ে আছে। তার মধ্যে যে কোনো একজন বলল যে ও আর
পজিশন রাখতে চায় না, এখন মন্ত্রীপদ ছেড়ে দেবে, তখন সে কী করবে? সে রেজিগনেশন দিবে, লেটার লিখবে, কাকে লিখবে? লোকসভার হেডকে, স্পিকারকে রেজিগনেশন দিয়ে দিবে। ক্লিয়ার? অ্যাবসেন্স, কন্টিনিউয়াসলি যদি 60 days অ্যাবসেন্ট থাকে অটোমেটিক্যালি ওর কী হবে? সাংসদ পদ চলে যাবে। বাট আমরা ডিটেলসে পড়বো এখানে কোন কোন পিরিয়ড থাকে। বাট যখন পার্লামেন্টের সেশন বন্ধ আছে ওইটা কাউন্টে হবে না, ওইটা বাদে। পার্লামেন্ট সেশন চলছে, ধরো 20 দিন 25 দিন চললো, প্রথম সেশনে আসলো না, সেকেন্ড সেশনে আসলো না, থার্ড সেশনে আসলো না, 60 দিন পার হয়ে গেলো, তার সাংসদ পদ চলে যাবে। বুঝতে পারছো? অ্যাট লাস্ট আদার কেসেস, যেমন ইলেকশন ডিবার্টেড বাই ভয়েড, মানে ইলেকশন ডিবার্টেড বাই ভয়েড মানে ইলেকশন হয়েছে, ওখানে ধাঁধলি হয়েছিল, ধরা পড়ে গেছে যে দরজা বন্ধ করে খালি এক ছাপ্পা ভোট হয়েছে। ভয়েড মানে কি? শুরুতেই শেষ বলেছিলাম। ভয়েড মানে কোনো একটা ম্যাটার যখন শুরু হচ্ছে ওইখানটাই শেষ, গোড়ায় গলদ এক কথা আমরা বাংলায় বলি। আর ভয়েডেবল মানে, যেমন 16 বছর একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, তার কাছে অপশন আছে 18 বছর হওয়ার আগে কোর্টে পিটিশন ফাইল করতে হবে, যদি ফাইল করে দেয় তার বিয়েটা কী হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। বাট 18 বছর পেরিয়ে গেলে তখন কন্ডিশন ক্লজ লেগে যাবে, সেটা কিন্তু ভয়েডেবল হয়ে যাবে। ভয়েডেবল মানে সে যদি 18 বছরের মধ্যে করে তাহলে বিয়েটা ভয়েড, 18 বছর পরে করলে ভ্যালিড হয়ে যাবে, তখন কিন্তু কিছু করার নেই। তো ভয়েড গোড়ায় গলদ, ভয়েডেবল আর লাস্ট ভ্যালিড। ভয়েডেবল মাঝখানে, ভয়েডেবল থেকে ভয়েডও হতে পারে, ভয়েডেবল থেকে ভ্যালিডও হতে পারে, বাট ভয়েড যখন বলছে তার মানে একদমই জিরো হয়ে যাবে, তার সংসদ পদটা নষ্ট হয়ে যাবে। নেক্সট দেখবো আমরা এক্সপিলড বাই দি হাউস, অর্থাৎ হাউসের মধ্যে রিজলিউশন নিয়ে আসলো, বললো 552 জন 545 জন মেম্বার রয়েছে, এবার ওদের মধ্যে একটা রেজলিউশন আনলো যে এই মেম্বারটাকে এখান থেকে কী করতে হবে? বের করতে হবে। রিজলিউশন নিয়ে আসবে, রিজলিউশনে ভোটিং হবে, ভোটিংয়ে যদি মেজরিটি বলে যে হ্যাঁ সরাইতে হবে তাহলে একে সরে যেতে হবে। বুঝতে পারছো কি বললাম? ইলেক্টেড টু দি অফিস অর প্রেসিডেন্ট অর ভাইস প্রেসিডেন্ট, যদি কোনো একটা মেম্বার কোনো কারণে প্রেসিডেন্টের পদ পেয়ে যায়, ভাইস প্রেসিডেন্টের পদ পেয়ে যায়, সে কি আর এই পদে থাকতে পারবে? কেন? এই ক্লজ কি বলছে? অফিস অফ প্রফিট রাখা যাবে না অন্য কোনো ক্ষেত্রে, তাহলে অটোমেটিক্যালি এটা ক্যান্সেল হয়ে যাবে। এটা ক্যান্সেল হয়ে প্রেসিডেন্টে ঢুকে গেল, সে ভাইস প্রেসিডেন্টে ঢুকে গেল। বোঝা গেলো কি বললাম? গভর্নরও যদি হয়ে যায় কোনো স্টেটের, তাও এটা ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট একটাই কারণ, অফিস অফ প্রফিট। বুঝতে পারছো কি বললাম? আর হচ্ছে তাকে ওথ নিতে হবে, কিছু অ্যাফার্মেশন রয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের ওথ অর অ্যাফার্মেশন, মানে কী কী তারা শপথ নিবে। টু ফেইথ অ্যান্ড এলিজেন্স অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আর সভার্জিনিটি, ইন্টিগ্রিটি মানে তোমরা জানো সার্বভৌমত্ব এবং একতাবোধ, এগুলো নিয়ে ওদের মধ্যে সব লেখা থাকে। যখন দেখবা কোনো সাংসদ যাবে না, বা স্পিকাররা যখন যায়, বা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যখন শপথ নেয়, একটা লেটার থাকে, ওটা রাখা থাকে, ওটা পড়ে, ওই লাইফ টেলিকাস্ট হয়, ওটাই হচ্ছে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন। বুঝতে পারছো? নেক্সট স্যালারি অ্যান্ড অ্যালাউয়েন্স। স্যালারি, বেসিক স্যালারি আগে ছিল 50,000, 2018 সালের পরে কত হয়েছে গেস? 1 লাখ। বেসিক স্যালারি হচ্ছে 1 লাখ। কনস্টিটিউয়েন্সি অ্যালাউয়েন্স আগে ছিল 45,000, এখন হয়েছে 70,000। অফিস এক্সপেন্সেস আগে ছিল 45,000, এখন হয়েছে 60,000 আফটার 2018। ডেলি অ্যালাউয়েন্স আগে ছিল 1,000, এখন হয়েছে 2,000। তাছাড়াও টেলিফোনিক কনভারসেশন করার জন্য পেমেন্ট দেওয়া থাকে, যত খরচা হবে মাসে সেটা গভর্নমেন্ট দিবে। ভেহিক্যাল ট্রান্সপোর্টের জন্য গভর্নমেন্ট দিবে, এবং যত মেকানিক্যাল ডিভাইস রয়েছে ইউজ করার সময় বা মেশিনারি প্রসিডিউর বা ট্রাভেলিং খরচা সব গভর্নমেন্ট বিয়ার করবে। থাকার জন্য তো কোয়ার্টার থাকে, রুম দেওয়া থাকে, এগুলো তো জলের খরচা হ্যান ত্যান সবই গভর্নমেন্ট দিবে, সব A to Z। তো এগুলো হচ্ছে তারা ফিক্সড অ্যামাউন্ট পায়, বাকি পুরোটাই গভর্নমেন্ট খরচা দেবে।